নিউজ 18 বাংলা, আমি সব্যসাচী আছি আপনাদের সঙ্গে। আর শুরুতে যে খবরে চোখ রাখবো, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কিছুক্ষণের মধ্যেই বৈঠকে বসছেন নরেন্দ্র মোদী এবং বৈঠকে থাকবেন এনডিএর শীর্ষ নেতা, তাদের সঙ্গে মোদীর বৈঠক। ঠিক কি স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা হবে আমরা সেটা জানার চেষ্টা করবো। রাজীব রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, অবশ্যই কোন ভাবনা রয়েছে, কোন ভাবনায় বৈঠক, সেটা তো জানতেই চাইবো। আর একটা বিষয় জানতে চাইবো, কোথাও গিয়ে কি রাষ্ট্রপতি নির্বাচনে একটা ক্রস ভোটিং হলেও হতে পারে, এরকম একটা আশঙ্কা কি এনডিএর অন্দরেও রয়েছে? দেখো, একদমই যেমন প্রশ্ন তুমি করলে, একদমই এরকম একটি আশঙ্কার কথা থাকছে। তার কারণ এর আগে দেখা গিয়েছে যে যারা ভোট দিচ্ছেন তাদের অজ্ঞানতাবশতও কিছু ভুল ভ্রান্তি হয়ে গিয়ে থাকে এবং তার কারণে কিন্তু কার্যত ভোট বাতিল হয়। ক্রস ভোটিং এর ব্যাপারও থাকছে এবং সেই জন্যই কিন্তু বিজেপি সাংসদদের ডেকে পাঠানো হয়েছে। আগামী 16-17 তারিখ তারা দিল্লিতে থাকবেন। আর আজকে আর মাত্র 1 ঘন্টা পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বৈঠকে বসবেন। এনডিএর সঙ্গে যে দলগুলি রয়েছে, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সে প্রায় 2 ডজন দল রয়েছে, রাজনৈতিক দল, ছোটখাটো রাজনৈতিক সংগঠন, তাদের নেতাদের নিয়ে, লোকসভার নেতা, রাজ্যসভার নেতা এবং তাদের দলের নেতাদের নিয়ে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। এবং সেই বৈঠকে মূল আলোচ্য বিষয় কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন। এবং তোমাকে জানিয়ে রাখি, সেই রাষ্ট্রপতি নির্বাচনের একটি মক ড্রিল কিন্তু হবে, অর্থাৎ ভোটদান প্রক্রিয়াটা দেখানো হবে। বোঝাই যাচ্ছে যাতে এই ভোটদান করা নিয়ে কিন্তু চিন্তিত রয়েছে সরকার পক্ষ। কারণ প্রধানমন্ত্রী তার উপস্থিতিতে এই সাংসদদের, এনডিএ সাংসদদের ভোটদান করানো দেখানো হবে মক ড্রিলের মাধ্যমে। এবং তার পরে নৈশ ভোজের একটি আয়োজন করা হয়েছে এবং এই বৈঠকে কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও আগামী 18 জুলাই যে সংসদের বাদল অধিবেশন শুরু হবে, সেই অধিবেশন নিয়েও দীর্ঘ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তার কারণ এবারের সংসদ অধিবেশনে বিরোধীদের হাতে বেশ কিছু অস্ত্র রয়েছে, তারা বেশ কিছু ইস্যু নিয়ে সরব হতে পারেন এবং সেই জন্যই সরকার পক্ষকে তৈরি থাকতে বলা হচ্ছে। আর সেই লক্ষ্যেই কিন্তু আজকে এনডিএ শিবিরের রাজনৈতিক দল এবং তাদের নেতাদের নিয়ে এই বৈঠক। অনেক ধন্যবাদ রাজীব। 11 জুলাই উদ্বোধন, 14 জুলাই শিয়ালদার পাতাল প্রবেশ। শিয়ালদা থেকে সেক্টর 5 পর্যন্ত চালু হবে মেট্রো। সেক্টর 5 মেট্রো স্টেশন চালু হয়েছে আগেই, এবার যাত্রীদের জন্য সুখবর। 14 জুলাই থেকে শিয়ালদা সেক্টর 5 মেট্রোয়ে যাতায়াত করা যাবে। মেট্রো রেল সূত্রে খবর, আগে সেক্টর 5 মেট্রো স্টেশন চালু হলেও তেমন যাত্রী হচ্ছিল না। শিয়ালদা স্টেশন ভারতের অন্যতম ব্যস্ত স্টেশন, দিনভর যাত্রীর চাপ, সেখানেই শিয়ালদা মেট্রো স্টেশন। মেট্রো রেলের আশা, শিয়ালদা সেক্টর 5 রুটে যাত্রী বাড়বে, আয়ও বাড়বে। এটা টোটাল হচ্ছে 9.3 কিলোমিটার ফ্রম সল্টলেক সেক্টর 5 টু শিয়ালদা। এর মধ্যে অলরেডি 6.97 যে স্ট্রেচ সেটা চলছিল, তার কিন্তু প্যাসেঞ্জার ছিল না। উই ওয়ার লুজিং হেভিলি। এই যে 2.33 কিলোমিটার বাকি আছে, এটা যেই কমপ্লিট হবে সঙ্গে সঙ্গে আমরা এক্সপেক্ট করছি যে এটার রেভলিউশনারি চেঞ্জ হবে। ভাড়া ওই 10 টাকা লোয়েস্ট ভাড়া হবে, আর বাকি যেরকম স্ল্যাব অনুযায়ী আছে এই রুটে অন্তত 40 থেকে 50,000 প্যাসেঞ্জার থাকবে। সল্টলেকে প্রান্তিক স্টেশন সেক্টর 5, মাটির ওপরে স্টেশন, তারপর করুণাময়ী, সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার, এরপর বেঙ্গল কেমিক্যাল হয়ে সল্টলেক স্টেডিয়াম। এই সব স্টেশনই মাটির ওপরে। ফুলবাগান থেকে মেট্রোর পাতাল প্রবেশ, ফুলবাগানের পরের স্টেশন শিয়ালদাও মাটির নিচে। অপেক্ষা 14 জুলাইয়ের, সেই দিনই ইস্ট ওয়েস্ট মেট্রোয়ে শিয়ালদা সেক্টর 5 যাতায়াত শুরু। আগামী সোমবার 11 জুলাই শিয়ালদা মেট্রোর উদ্বোধনী হবে বলে এখনো পর্যন্ত জানাচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষ। ক্যামেরায় সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, শিয়ালদা। গতকালই শিয়ালদা মেট্রোর উদ্বোধন নিয়ে মেট্রোকে তোপ দেখেছেন ফিরহাদ হাকিম এবং মুখ্যমন্ত্রীকে ডাকা না ডাকা নিয়ে একটা তরজা চলে এবং মুখ্যমন্ত্রী থাকবেন না দেখেই মেট্রোর উদ্বোধন হচ্ছে, এমনটাই অভিযোগ করেন ফিরহাদ হাকিম। এই মেট্রোর প্ল্যানিং টোটালটাই হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ল্যানিংটা, টোটাল ওনার স্যাংশনটা সেই সময় রেল বোর্ডে ওনার, যে সময় উনি রেলমন্ত্রী ছিলেন। সরকারের ল্যান্ড দেওয়া পদে পদে যে অসুবিধাগুলো এখানকার ইঞ্জিনিয়াররা ফেস করেছে, ইভেন এই যে বউবাজারের যে কাণ্ড, তাতেও প্রত্যেকটা আমরা দৌড়ে যাচ্ছি, টোটালটা আমরা করছি। বাহানা করে করে যে কবে মুখ্যমন্ত্রী থাকবেন না, সেই দুম করে তারা উদ্বোধন করে দেবেন।
আর গতকাল এই মন্তব্যের পরে গতকাল তো বটেই, আজও সকাল থেকে দিনভর রাজনৈতিক তরজা চলে এবং এই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে, কেন্দ্রই উদ্বোধন করবে, তৃণমূলের নেতারা যেন মেট্রো না চড়েন। শিয়ালদা মেট্রোর উদ্বোধন নিয়ে তৃণমূলকে আক্রমণ করেন দিলীপ ঘোষ। পাল্টা ফিরহাদ হাকিমও মুখ খুলেছেন, কি বলেছেন শুনবো। কেন জানাবো ওনাদেরকে? কেন্দ্র সরকার টাকা দিচ্ছে, বানিয়ে দিচ্ছে, তারা উদ্বোধন করবে। আপনার তো কেন্দ্রের টাকা দরকার, ওটা নিয়ে নিন। বাকি তো কোনো প্রোটোকল, সৌজন্যবোধ নাই। এখানে রাজ্য সরকারের এত প্রোগ্রাম হয়, প্রশাসনিক বৈঠক হয়, কোনোদিন ভুল করে আমাদের একটা চিঠি দিয়েছে, জানিয়েছে যে আপনারা আসুন। আর ওনাদের যদি এরকম মনে হয় তাহলে ওই মেট্রোতে যেন টিএমসি লোকেরা না চড়ে। আমি বলছি যদি তোমাদের এটুকু মান মর্যাদা থাকে, কেন্দ্রের যদি নেবে না তাহলে চলবে না ওখানে, তাহলে বলো বাপের বেটা। রাজ্যের টাকা রাজ্যের, এটা কেন্দ্রের টাকা নয়। রাজ্যের মানুষ ভিক্ষে চাইছে না কেন্দ্রের কাছ থেকে। আমাদের যে টাকাটা বিভিন্ন ইনকাম ট্যাক্স, সেস, অন্য ভাবে নিয়ে যাচ্ছে রাজ্য থেকে, তার একটা অংশ রাজ্যকে প্রজেক্ট ওয়াইজ দেওয়া হয়। এখন নীতি আয়োগ করে প্ল্যানিং কমিশনটা তুলে দিয়ে নেতাজিকে অপমান করেছেন, কিন্তু দিলীপ জিয়া যেন এটা মনে রাখে যে রাজ্যের টাকা রাজ্যকে ফেরত দিচ্ছে। এটা কেন্দ্রের থেকে আমরা কোনো ভিক্ষা নিচ্ছি না, বাংলা ভিক্ষা নেয় না। বাংলার মানুষ তাদের স্বাভিমানে মাথা তুলে বাঁচে। আর এই রাজনৈতিক তরজার মধ্যেই সিদ্ধান্ত বদল রেলের। আগামীকাল শিয়ালদা মেট্রোর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আবির রয়েছেন আমাদের সঙ্গে, আবিরের কাছ থেকে আরো তথ্য নিয়ে। আবির, ঠিক কাকে কাকে আমন্ত্রণ জানানো হচ্ছে মুখ্যমন্ত্রী ছাড়াও? দেখো, মূল অনুষ্ঠানটি হবে হচ্ছে হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে, নির্মীয়মান মেট্রো স্টেশন থেকে। ফলে হাওড়া স্থানীয় সাংসদ, স্থানীয় বিধায়ক, তাদেরকে আমন্ত্রণ করা হচ্ছে। শিয়ালদহ যেহেতু মেট্রোটা উদ্বোধন হবে স্টেশন, ফলে এখানকার স্থানীয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, একই সঙ্গে হচ্ছে 2 বিধায়ককে এখনো পর্যন্ত যেটা জানতে পারা যাচ্ছে তৃণমূলের, সেখানে তাদেরকে আমন্ত্রণ করা হচ্ছে। এছাড়া কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে আমন্ত্রণ জানানো হচ্ছে এবং অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকেও আমন্ত্রণ জানানো হচ্ছে। একই সঙ্গে রাজ্যপালকেও আমন্ত্রণ জানানোর কথা বলে এখনো পর্যন্ত মেট্রো রেল সূত্রে খবর। মেট্রোর বক্তব্য হচ্ছে তারা এই ধরনের অনুষ্ঠানের ক্ষেত্রে কোথাও কোনো সৌজন্যের কোনো খামতি রাখেনি এবং তারা বক্তব্য যে রাজনৈতিক মহল যে কোনো কথা তাদের নিজেদের মধ্যে বলতে পারে, নিয়ম অনুযায়ী তাদের কাছে যে নির্দেশ এসে পৌঁছচ্ছে সেই নির্দেশের মোতাবেকই তারা এই আমন্ত্রণ পত্র পাঠাচ্ছেন বা কোথাও গিয়ে মেট্রো রেলের যারা কর্মীরা রয়েছেন তারা গিয়ে আমন্ত্রণ জানিয়েছেন। এই ক্ষেত্রে বক্তব্য হচ্ছে যে সম্পূর্ণভাবে নিমন্ত্রণ তালিকা কোথাও তারা প্রকাশ করেনি, ফলে কে কোথায় কি বলছেন সেই দায় তারা নেবেন না। তবে মুখ্যমন্ত্রী এবং মেয়র তাদেরকে যে আমন্ত্রণ জানানো হচ্ছে সে ব্যাপারে কার্যত এক প্রকার নিশ্চিত করেছে মেট্রো রেলের কর্তারাই। অনেক ধন্যবাদ আবির। অবনতির খবরে নজর রাখবো। গুহার কাছে মেঘ ভাঙা বৃষ্টিতে একাধিক তাঁবু ভেসে গিয়েছিল। এখনো পর্যন্ত 16 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, কিন্তু 40 জনের বেশি এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন। উদ্ধার কাজ এখনো চলছে। ঠিক কি পরিস্থিতি আমরা জানার চেষ্টা করব। মুদাসসার কাদরি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মুদাসসার जी, लास्ट अपडेट क्या है अमरनाथ से? मुदस्सर जी सुनाई दे रहा है? मुदस्सर जी 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 लास्ट अपडेट क्या है अमरनाथ से? हाँ, देखिए, जिस तरह से हमने पहले भी कहा था कि रेस्क्यू कार्य जो है, रेस्क्यू ऑपरेशन जो है वो अब भी जारी है और अमरनाथ गुफा के नजदीक जो है मलबे को हटाया जा रहा है। और अभी जो है जम्मू कश्मीर के एलजी मनोज सिन्हा ने एक उच्च स्तर की बैठक की है आला अधिकारियों के साथ और उसमें ये बताया गया है कि जो ट्रैक है, हिमालयी ट्रैक है, उसको रेस्टोर करने का काम जो है लगभग मुकम्मल हो चुका है। खाली एक जगह जो डेब्रिस है उसमें वक्त लग रहा है उस डेब्रिस को हटाने में, उस मलबे को हटाने में। और जो ही वो मलबा हट जाता है तो अमरनाथ यात्रा ट्रैक जो है वो मुकम्मल तौर पर जो है रेस्टोर किया जाएगा और उसके बाद जो यात्रा है उसको दोबारा से रिज्यूम किया जाएगा और दोबारा से यात्री बाबा बर्फानी के दर्शन कर सकेंगे। और अभी तक जो हमारे पास तफसील है उसके मुताबिक जो यात्री वहां पर मौजूद थे बेस कैंप में या फिर गुफा के नजदीक, तो उनको नीचे लाया गया है और लगभग जो है मैक्सिमम यात्री उनको रवाना कर दिया गया है। आज सुबह ही जम्मू की जानिब और जम्मू अभी वो पहुंच गए होंगे और इस हिसाब से जो एडमिनिस्ट्रेशन है, प्रशासन है, उनकी ये कोशिश है कि जल्द से जल्द जो अमरनाथ यात्रा है उसको रेस्टोर किया जाए, उसको रिज्यूम किया जाए। और दूसरा जो रेस्क्यू ऑपरेशन के दौरान जो मिसिंग जो यात्री थे, जो लापता यात्री हैं,
उसमें तो उनका जो उनको तलाश करने के लिए जो अभियान है वो अब भी जारी है, जिसमें सेना जुटी हुई है, जम्मू कश्मीर पुलिस है, NDRF है, SDRF है और बाकी जो लोकल है, जो स्थानीय निवासी हैं, तो वो भी इस कार्य में जुट गए हैं और ये कोशिश की जा रही है कि उनको जल्द से जल्द तलाश किया जाए। जी बहुत बहुत शुक्रिया प्रदर्शन जी। আর এই যখন পরিস্থিতি তখন যে খবর আমরা পাচ্ছি, অমরনাথে এখনো বাংলার 72 জন আটকে রয়েছে, অন্তত নবান্নের তরফে তেমনই খবর পাওয়া যাচ্ছে। আর কি আপডেট রয়েছে, সোমরাজ রয়েছেন আমাদের সঙ্গে, সোমরাজ জানাবে। সোমরাজ, দেখো, এই রাজ্যের 72 জন বাসিন্দা এখনো পর্যন্ত আটকে রয়েছে, তেমনটাই নবান্ন সূত্রে খবর। তার মধ্যে যে পরিসংখ্যান উঠে আসছে, সেখানে জলপাইগুড়ি জেলার 22 জন আটকে রয়েছে, পাশাপাশি দক্ষিণ 24 পরগনার 15 জন, হাওড়ার 12 জন, পশ্চিম মেদিনীপুরের 10 জন, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের 7 জন, কলকাতার 5 জন, বাঁকুড়া ও বীরভূমের 1 জন করে বাসিন্দা আটকে রয়েছেন। যদিও রাজ্যের যে সমস্ত পরিবারের বাসিন্দারা আটকে রয়েছেন অমরনাথে, তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছে, জেলা প্রশাসনের তরফে যোগাযোগ রাখা হচ্ছে। ইতিমধ্যেই আমরা জানি যে গতকাল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নবান্নে কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেই কন্ট্রোল রুমেও যারা মূলত অমরনাথে আটকে রয়েছেন তাদের পরিবারের নিকটাত্মীয়রা ফোন করছেন এবং ফোন করার পরই সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে সেই নম্বর দিয়ে বলে দেওয়া হচ্ছে, তাদের পরিবারের সঙ্গে যখন যোগাযোগ রাখা হয়। যে 72 জন বাসিন্দার খবর পাওয়া গেছে, ইতিমধ্যে তাদের সঙ্গেও যোগাযোগ করা গেছে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের তরফে এবং ক্রমাগত তাদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে, তেমনটাই নবান্ন সূত্রে খবর। অনেক ধন্যবাদ সোমরাজ। অমরনাথে আটকে পড়লেন পূর্ব মেদিনীপুরের বাসিন্দা 8 পর্যটক, তারা সকলেই হোটেলে রয়েছেন বলে জানা গেছে। প্রত্যেকেই পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। আপাতত যাত্রা স্থগিত রয়েছে, ফলে চূড়ান্ত সমস্যায় পড়েছেন তারা। সুজিত রয়েছেন আমাদের সঙ্গে, তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে কিনা, কেমন অবস্থায় রয়েছেন তারা, শেষ পাওয়া কি খবর সুজিত? তারা নিউজ 18 বাংলার সঙ্গে সর্বশেষ যোগাযোগ করেছিলেন। তারা মহিষাদলের কিছু বাসিন্দা এবং তমলুকের বাসিন্দা। তারা পর্যটক, একদিকে তারা পুণ্যার্থী হিসেবে অমরনাথ যাচ্ছিলেন মহিষাদল থেকে, তমলুক থেকে। তারা গিয়ে পৌঁছানোর পরে কিন্তু সমস্যায় পড়েছেন এবং তারা হোটেল বন্দী রয়েছেন। স্থানীয় পরিচিত ব্যবসায়ীকে ডেকে তারা সেখানে থাকার ব্যবস্থা করার পরে কিন্তু তারা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন যে এই যে সমস্যা থেকে তারা কিভাবে নিস্তার পাবেন বা ফিরে আসবেন, এই বিষয় নিয়ে তারা কিন্তু নিউজ 18-এর সঙ্গে যোগাযোগ করেন। তারাই তাদের বক্তব্য আমাদেরকে পাঠান এবং সেই বক্তব্যই সর্বশেষে আমরা দেখাচ্ছিলাম। সেখানেই দেখবে তারা চিন্তিত যথেষ্ট, এবং সেই চিন্তার একটাই কারণ, অমরনাথ যাত্রায় তারা গেছিলেন একটি লক্ষ্য নিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই তাদের যে লক্ষ্য পূরণ হচ্ছে না, কিন্তু তাদেরকে যোগাযোগ করার সমস্যা হচ্ছে, বা দেখা যাচ্ছে বাড়ির লোকজন, প্রতিবেশী ওইজনরাও চিন্তা করছেন। তা নিয়েই তাদের এখন চিন্তা। তারা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে কিভাবে কি করা যায় সেটার দিকেই মন দিয়েছেন। ধন্যবাদ সুজিত। আমরা আজকে অমরনাথ দর্শনের জন্য এসেছি। আমরা জানতাম না যে এইরকম একটা বড় ধস নেমেছে, ধস নেমে এতজন মারা গেছে এবং এতজন নিখোঁজ আছে। আমরা যদি কালকে জানতাম তাহলে হয়তো আমরা আসতাম না। আজকে এসে সমস্ত কিছু বন্ধ এবং এখানকার যে সরকার ঘোষণা করেছে 5 দিনের জন্য অমরনাথ দর্শন বন্ধ থাকবে। আমরা আপাতত হোটেলে আটকে আছি, আমরা কি করব না করব খুঁজে পাচ্ছি না। টালিগঞ্জের বাসিন্দা কৌশিক কর্মকার, ঝিলম কর্মকার 2রা জুলাই রাতে কাশ্মীরে যান, 6 জুলাই তারা পৌঁছান অমরনাথে। দুর্ঘটনার ঠিক আগের দিন ফিরে আসেন তারা, অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে বাঁচেন। শোনালেন সেই অভিজ্ঞতা। অমরনাথ বিপর্যয়ের এখনো পর্যন্ত বিভীষিকা কাটেনি। একদিকে NDRF, তার পাশাপাশি ভারতীয় সেনা একদিকে যখন উদ্ধার কার্য চালাচ্ছে, সেই সময় শহর কলকাতায় বসে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এক দম্পতি। 6 তারিখ আমরা যখন যাত্রা শুরু করি, আমরা দিনের অনেক লেট করে শুরু করি, 7:30 8টার সময় সকালবেলা স্টার্ট করি, যেটা নর্মালি 3:30 4টের সময় আমরা সকালবেলা স্টার্ট করা হয় বালতাল থেকে। সেরকম আমরা করতে পারিনি ব্যাড ওয়েদার কন্ডিশনের জন্য। আমরা যতটা ক্লাইম্ব করেছি, যতটা হেঁটে গেছি, পুরোটাই হেঁটে গেছি আমি আর আমার ওয়াইফ। তো পুরো রাস্তাতেই কিন্তু আমরা বৃষ্টি সঙ্গে পেয়েছিলাম, ল্যান্ডস্লাইড পেয়েছিলাম। ইভেন ল্যান্ডস্লাইডে একটা পাথরের চাপায় একটা ঘোড়ার মৃত্যু চোখের সামনে দেখেছিলাম। যাত্রাপথে এত বৃষ্টি, এত খারাপ ওয়েদার,
জল কাদা, তার মধ্যে সমানে ল্যান্ডস্লাইড হচ্ছিল। ওখানে যারা মিলিটারিরা ছিলেন তারা সমানে বলছিলেন যে আপনারা কেউ এখানে দাঁড়াবেন না, এগিয়ে চলুন, কারণ এখান থেকে ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা বেশি। সেই কারণে এক একটা পয়েন্টে আমাদের 1.5 থেকে 2 ঘন্টা করে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। ওই রাস্তা দিয়ে একদল যাচ্ছে আর একদল ফিরছে, এটা সম্ভব হচ্ছিল না, এত ভিড় ছিল ওখানে, যার জন্য একটা পয়েন্টে আমাদের 1.5 থেকে 2 ঘন্টা করে আটকে রাখা হয়েছিল। গোটা দেশ যেখানে অমরনাথ নিয়ে চিন্তা করছে, আপনারা সেই দিনই গেছেন, তার আগের দিন অমরনাথ পৌঁছেছেন, কটা ফোন পেয়েছেন? মানে সে অসংখ্য, মানে আত্মীয় থেকে আত্মীয়, পরিজন, অফিস কলিগ, এমন কেউ নেই যারা আমাদের কল করেনি, সোশ্যাল মিডিয়ায় ট্যাগ করেনি, জানতে চায়নি, SMS এসছে। এই অমরনাথ যাত্রা আপনাদের যে অভিজ্ঞতা, আবার যদি সুযোগ পান কোনোদিন যাবেন? হ্যাঁ, যাব। কারণ কি, আমি অমরনাথ দর্শন করেছি, আমার এবং আমার ওয়াইফেরই মানে মন পূর্ণ হয়ে গেছে ওখানে দৃশ্য দেখে। এবার আমি বালতাল দিয়ে গেছি, ভবিষ্যতে আমার আবার পেহেলগাঁও দিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে। ক্যামেরায় শশীপাল চৌধুরীর সঙ্গে শার্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা। চুল পড়ার সমস্যা? তাহলে ব্যবহার করুন দ্য শোমি স্ক্যান প্রোডাক্টের অর্গান অয়েল সমৃদ্ধ হেয়ার ভাইটালাইজিং সিরাম এবং বায়োটিন সমৃদ্ধ হেয়ার প্লাস ক্যাপসুল। ডুয়ার্সের বানারহাটের কারবালা নদীতে হরপা বান, নদী পেরিয়ে বান্দাপানির দিকে যাওয়ার সময় দুর্ঘটনাগ্রস্ত ট্রাক আচমকা নদীতে জল বেড়ে যায়, বিপত্তি, ট্রাকটি নদীতে আটকে পড়ে। ঠিক তারপরে কি হলো, কি পরিস্থিতি, ট্রাকটিকে উদ্ধার করা গেল কিনা, সমস্তটা জানবো। রকি রয়েছেন আমাদের সঙ্গে। রকি। সব্যসাচী, দেখো, বানাহাটের কারবালা নদীতে আচমকাই হরপাবানে কিন্তু আটকা পড়ে গেল একটি ট্রাক। ভুটান পাহাড়ে কিন্তু অবিরাম বৃষ্টি চলছে, যার জন্য কিন্তু ভুটান পাহাড়ের জল আচমকাই নেমে আসে এবং বান্দাপানির দিকে নদী পার হয়ে এই ট্রাকটি যাচ্ছিল। সেই সময় কিন্তু জল বেড়ে যাওয়ায় গাড়ি সেখানে আটকা পড়ে যায়। গাড়ির মধ্যে খালাসি সহ ড্রাইভার ছিল। এরপর স্থানীয় বাসিন্দারা দেখতে পায়, তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করার চেষ্টা করে এবং সেই গাড়িটাকে উদ্ধার করার জন্য কিন্তু একটি জেসিবি মেশিনও নিয়ে আসা হয়, কিন্তু জলের মধ্যে সেই জেসিবি মেশিন পর্যন্ত আটকা পড়ে যায়। বহু কষ্টে সেই ড্রাইভার এবং খালাসিকে সেখান থেকে উদ্ধার করা গেলেও কিন্তু গাড়িকে উদ্ধার করা সম্ভব হয়নি সেই মুহূর্তে। জল কিছুটা কমার পর কিন্তু সেই জেসিবি মেশিন এবং সেই গাড়িকে নিরাপদ স্থানে নিয়ে আসা হয়েছে। এর সাথে আরো বলে রাখতে চাইবো, পরিবেশ প্রেমীদের দাবি, ডায়না নদীতে কিন্তু অবিরাম ভাবে মানুষ সেখানে যাচ্ছে এবং অবৈধভাবে কিন্তু বালি তুলছে। সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিন্তু এই মনসুনকালীন সময় যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যে কোনো নদীতেই কিন্তু কোনো মেশিন বা গাড়ি নিয়ে সেখান থেকে বালি পাথর তোলা যাবে না, কিন্তু সেই জায়গায় যে বারবার করে মানুষে অবৈধভাবে বালি তুলছে, যার ফলে কিন্তু এরকম হরপাবানের মধ্যে আটকা পড়ে যাচ্ছে এবং দুর্ঘটনা ঘটছে। পরিবেশ প্রেমীদের দাবি, প্রশাসনের নজরে এড়িয়েই কিন্তু এইসব চলছে। ও প্রশাসন যদি তৎপর হতো তাহলে এরকম দুর্ঘটনা ঘটতো না। অনেক ধন্যবাদ। গুজরাটের খবরে চোখ রাখবো। টানা বৃষ্টিতে গুজরাটের ঔরাঙ্গা নদীতে জল বাড়ায়। ভালসাদ এলাকায় নিচু এলাকায় বন্যা পরিস্থিতি, নদীর জল ঢুকেছে আবাসিক এলাকায়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কৈলাস রোড বন্ধ করে দেওয়া হয়েছে। বন্যা কবলিত এলাকার সঙ্গে সংযোগকারী রাস্তাগুলি ঘুরিয়ে দেওয়া হয়েছে। এনডিআরএফ 300-র বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গেছে। আর যে ছবি আপনারা দেখছেন, একটা ব্রিজ, সেই ব্রিজও ভেঙে পড়ে যায় এই বন্যার কারণে। हमारे प्रतिनिधि बिहू पटेल रहे এই মুহূর্তে আমাদের সঙ্গে। बिहू जी, पहले तो जानना चाहेंगे अभी उस इलाका का हालात कैसा है, और ये जो ब्रिज है ये कहाँ का है और कितना इम्पोर्टेंट था ये ब्रिज? जी बिल्कुल, हमें गुजरात की बात करें तो गुजरात में लगातार बारिश हो रही है। गुजरात में खास करके कोस्टल एरिया में जो साउथ गुजरात है या तो जो सौराष्ट्र के जोन है उसमें अलग अलग डिस्ट्रिक्ट में भारी से अति भारी बारिश भी हो रही है और आने वाले 5 दिन में भी भारी बारिश की संभावना मौसम विभाग ने जताई है। लेकिन ये बात, अभी जो बारिश हो रही है खास करके नवसारी वलसाड में भारी बारिश की वजह से कई इलाका है जो वहाँ प्रभावित हुआ है और एनडीआरएफ की टीम बचाने के लिए, लोगों को बचाने के लिए वहाँ पूरी तरह से काम कर रही है। लेकिन गुजरात सरकार भी, जो प्रशासन है हमारा, वो भी वहाँ पहुँच गए हैं और सब लोगों को, नीचे वाले इलाका है तो जहाँ पानी घुस जाता है वहाँ से सब लोगों को ऊपर ले आने के लिए काम कर रहा है। लेकिन अभी सतत बारिश होने की वजह से कहीं इलाका जो साउथ गुजरात का है बहुत प्रभावित हुआ है। जी, बहुत शुक्रिया।
পরে খবরে চোখ রাখবো, রাস্তায় দাপিয়ে বেড়ালো দলমার দাতাল। আজ দুপুরে পরিহাটি রেঞ্জের দহিজুড়ি পরিহাটির ঘটনা। হাতির দাপটে প্রায় 1 ঘন্টা পথ বন্ধ হয়ে যায়। যাত্রীদের নিয়ে আটকে পড়ে বাসও। পরে হাতি বরসলে জঙ্গলে ঢুকে গেলে এলাকা খোলে। ঠিক কি পরিস্থিতি এখন, কোথায় রয়েছে হাতিগুলি জানবো। রাজু রয়েছেন আমাদের সঙ্গে। রাজু, দেখো সব্যসাচী, ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে এই বরসলের জঙ্গলে প্রায় 11টি হাতি রয়েছে ইতিমধ্যে। সকালবেলায় এই রাস্তার উপর হাতি উঠে দাপাদাপিতে একবার যেমন বন্ধ হয়েছিল যান চলাচল, ঠিক তেমনই আবার বেলা বাড়তে আবার খাবারের সন্ধানে রাস্তার উপর দাঁড়িয়ে হাতির এই দৌরাত্ম্য, যার ফলে নাজেহাল হয়ে পড়েছে স্থানীয় মানুষজন। কারণ অধিকাংশ সময় জঙ্গল থেকে বেরিয়ে হাতি লোকালয়ে চলে আসছে। আর সকালেই ঝাড়গ্রামের পুকুরিয়া এলাকায় একটি বাড়ি ভাঙচুর করেছে হাতিতে এবং ব্যাপক আকারে ক্ষতি করেছে। অপরদিকে জামমনিতেও হাতির তাণ্ডবে বেশ কয়েকটি বাড়ি ভেঙেছে, যার জেরে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় মানুষ। মূলত বন দপ্তর এবং এখানকার স্থানীয় যে প্রতিমন্ত্রী রয়েছেন তারা উদাসীন কেন, এটা নিয়েই বারবার অভিযোগ উঠছে। আজও সকাল থেকে যেভাবে হাতি দৌরাত্ম্য চালাচ্ছে বিভিন্ন জায়গায়, যা নিয়ে বন দপ্তরের উপর একটা ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় মানুষ। এবং এই পরিহাটি থেকে এই বরসল যাওয়ার যে রাস্তা, তার উপরেই মাঝে মধ্যেই হাতি উঠে পড়ছে এবং রাস্তায় সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রী থেকে পণ্যবাহী গাড়িগুলোকে। অনেক ধন্যবাদ রাজু। পরে খবরে চোখ রাখবো, যে খবরে জঙ্গল দখলের লড়াই। দার্জিলিং এর রাস্তায় মিলল ব্ল্যাক লেপার্ডের রক্তাক্ত দেহ। ধোত্র এলাকার ঘটনা। স্থানীয় বাসিন্দারা লেপার্ডের দেহটি দেখতে পেয়ে খবর দেয় বন দপ্তরে। পার্থ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, ঠিক কি হয়েছিল? একটি জঙ্গল দখলের লড়াই, দুই বন্যপ্রাণীর জঙ্গল দখলের লড়াই, এক বন্যজন্তুর মৃত্যু হলো। ঘটনাটি ঘটেছে রিমজিকের কাছে ধোত্রেতে, এবং সেখানে কিন্তু একটি ব্ল্যাক লেপার্ড রক্তাক্ত অবস্থা রাস্তার মধ্যে পড়েছিল। স্থানীয় বাসিন্দারা প্রথম দেখতে পায় এবং তার শরীরে কিন্তু আঘাতের চিহ্ন ছিল এবং তাদের প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দা মনে হয়েছিল যে কেউ হয়তো গুলি করে এই ব্ল্যাক লেপার্ডটিকে খুন করেছে। কিন্তু পরবর্তীতে খবর পেয়ে বন দপ্তরের কর্তারা ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃত লেপার্ডটিকে তারা উদ্ধার করে এবং বন দপ্তরের কর্তারা জানিয়েছেন যেটা জঙ্গল দখলের লড়াই, কোনো গুলি চলেনি। যে আঘাত রয়েছে মৃত লেপার্ডের গায়ে, সেটা মূলত দুই জন্তু জঙ্গল দখলের লড়াই তার এই পরিণতি হয় এবং মৃতদেহ ময়নাতদন্ত করা হবে এবং তাতে কিন্তু আসল কারণ জানা যাবে। এর আগেও কিন্তু সেই লকডাউনের সময় এই ব্ল্যাক লেপার্ড দার্জিলিং লোকালে দেখা দিয়েছিল। এই স্বাভাবিকভাবে ব্ল্যাক লেপার্ডের মৃত্যুতে কিন্তু ব্ল্যাক লেপার্ডের মৃত্যু ঘটনার তদন্ত শুরু করেছে বন দপ্তর। অনেক ধন্যবাদ পার্থ। ওদিকে বাঘের লড়াই আর পটাশপুরের ষাঁড়ের লড়াই। রাস্তার মাঝে 3টি ষাঁড়ের লড়াই ঘিরে একেবারে হুলস্থুল ব্যাপার। ষাঁড়ের লড়াই দেখে আতঙ্কে স্থানীয়রা রীতিমতো ছোটাছুটি শুরু করে দেন। পূর্ব মেদিনীপুরের পটাশপুরের মংলামারো এলাকার ঘটনা। চুল পড়া